কে রে রোহন, সারা দিল্লি ঘুরে বেড়াবি নাকি? দেখ বিশাল, এসব কথা আমাকে শুনিয়ে লাভ নেই। সব দোষ এই শিলার। সাজগোজের জিনিস নেবে না বিয়ের কার্ডটা ঠিক করে নেবে? শিলার মাথাতে একটা টোকা মেরে রোহন কথাটা বলতেই গাড়িতে বসে থাকা আরও 3 বন্ধু শিলার মাথায় একসাথে সকলে মিলে চাঁটি মেরে ইয়ার্কি করতে লাগলো। শিলা, রোহন, বিশাল, পলাশ আর রক্তিমা 5 জনে মিলে ওদেরই এক কলেজের বন্ধু শিরিনের বিয়েতে ওদের পৈতৃক বাড়ি গুড়গাঁওতে যাচ্ছে। সকলেই মিরাটের বাসিন্দা। শিরিন তার বাবা মায়ের সাথে মিরাটেই বসবাস করে। ছোট থেকে ওখানেই শিরিনের বড় হয়ে ওঠা। কিন্তু ওই বাড়ি কোনোদিন এরা 5 জন যায়নি, তাই কেউ চেনেও না। ঠিকানা না আনাতে এরা দিল্লির এই অঞ্চলটা ঠিক কোথায় বুঝতেও পারছে না। একজনকে পথে জানতে চেয়ে মহা বিপদে পড়ে গেছে। ভদ্রলোক নিজেও হয়তো জানেন না। তার নির্দেশ মতো এসে ভুল পথে পরিচালিত হয়েছে। শিরিনের ফোনটাও বহুবার বেজে গেছে। হয়তো বিয়ের রিচুয়ালসের কাজে ব্যস্ত। আজ আবার ওর মেহেন্দির অনুষ্ঠান, তাই কার্ডে ওর বাবা ও দাদার 2 নম্বর যোগাযোগের জন্য দেওয়া ছিল। সেই কার্ডটাও তো ভুলে গিয়ে ওদের বান্ধবী শিলা আনেনি, তাই যত সমস্যা। হিসেব মতো 7টার মধ্যে ওদের বিয়ে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। সেই জায়গাতে ঘড়ির কাঁটায় 8টা বাজতে যাচ্ছে। এখনো ভুল পথে ঘুরে বেড়াচ্ছে ওরা। রোহন আবার শিরিনকে ফোন করলো, নেটওয়ার্ক প্রবলেম বলছে। অগত্যা আবার একটা দোকানে গিয়ে শিরিনদের বাড়ির ঠিকানা বলতে দোকানি লোকটা বললেন, আপনারা তো ভুল পথে চলে এসেছেন, অনেকটা ঘুরতে হবে, গুড়গাঁও তো উল্টো পথে। আপনারা এই রাস্তাটা ধরে সোজা গিয়ে ডান দিকে বাঁক নিয়ে আবার 2টো পথ পাবেন। ডান দিকের পথটা হলো দিল্লির ক্যান্টনমেন্ট। এই পথটা ধরলে তাড়াতাড়ি চলে যেতে পারবেন। ঘন্টাখানেক লাগবে ঠিকানা অনুযায়ী পৌঁছাতে। তবে পথটা খুব একটা নিরাপদ না। রাতে ওই পথে না যাওয়াই ভালো। আপনারা বামের পথটা ধরবেন, ওটা ঘুরপথ। ঘন্টা 1.5-2 লাগবে পৌঁছাতে। কথাগুলো শুনে স্টিয়ারিংয়ে হাতটা রেখে রোহন বলল, বিপদ মানে? চোর ডাকাত? আরে না না বাবুরা, লোকে বলে ওই পথে নাকি ভূতের উপদ্রব আছে, তাই খুব প্রয়োজন ছাড়া ওই পথে কেউ চলাফেরা করেন না। ভূতের কথা শুনে শিলা বাদে রোহন সহ বাকিরা হেসে উঠল। এদের মধ্যে অ্যাডভেঞ্চার প্রিয় মনোভাবাপন্ন বিশাল খুব এক্সাইটেড গলায় বলে উঠল, আরে বাস, ভূত! রোহন চল, বিয়ে বাড়ি গিয়ে বরের মুখ দর্শনের আগে না হয় পথে ভূত দর্শনই করে যাই। বিশালের কথাটাতে শিলা বাদে সকলেই সায় দিল। দোকানি লোকটা পান সাজতে সাজতে মাথাটা নিচু করেই আবার বললেন, ওই পথে না যাওয়াটাই ভালো। এবার আপনাদের ব্যাপার। লোকটার কথা শুনে রোহন লোকটাকে বলল, কাকু, আপনার অনেক সময় নষ্ট করলাম। এমন একটা অ্যাডভেঞ্চার করার সুযোগের পথ বলে দেওয়ার জন্য আপনি 10টা মিষ্টি পান সেজে দিন। লোকটা 10খানা পান সেজে দিল। রোহন টাকা মিটিয়ে সাঁই সাঁই করে গাড়ি চালিয়ে ঝড়ের গতিতে
বেরিয়ে পড়ল। বেশ আধ ঘন্টা গাড়ি চালিয়ে লোকটার কথা মতো দুটো পথের বাঁক পেল। রোহন ডান দিকের পথটা ধরতে যাবে, এমন সময় শিলা বলে উঠল, দেখ, আমি তোদের মতো এত সাহসী না। এই পথটাতে যখন বিপদ শুনলি, দরকার কি যাওয়ার? দেরি তো হয়েই গেছে, আর একটু না হয় হবে, জার্নিটা তো সেফ হবে। শিলার কথা শুনে রোহন বলে উঠল, আমরা তো এই পথটাতেই যাব। তোর কার্ড না আনার শাস্তি হিসেবে তোকে ভূতের সাথে মিট করাবো। আরে শিলা, এটা 20 সাল, এই সালে ভূত বলে কিছু হয় না রে। কোন মানধাত্তার আমলে পড়ে আছিস বলতো? কথাগুলো বলে বিশাল হো হো করে হেসে উঠল। ওর সাথে বাকিরাও হেসে উঠল। রোহন ডান দিকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে জোর গাড়িতে থাকা স্টিরিও সিস্টেমে গান চালিয়ে দিল। সকলে গানের সাথে তাল দিয়ে হাততালি দিতে লাগলো। একমাত্র শিলার চোখে মুখে ভয়ের ছাপ। ও চুপ করে চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে থাকলো। শুনশান ফাঁকা রাস্তা, গাছগাছালিতে ভর্তি দুপাশ। এমন ফাঁকা রাস্তা পেয়ে রোহন বলে উঠল, এমন রাস্তায় গাড়ি চালিয়ে আরাম আছে। ওর কথায় সায় দিয়ে পলাশ বলে উঠল, এরপর আমাকে চালাতে দিস, অনেকক্ষণ তো এফর্ট দিয়েছিস। শিলার অবস্থা দেখে পাশ থেকে রক্তিমা শিলার মুখের কাছে নিজের চুলটা এনে বলে উঠল, আমি ভূত, তোর ঘাড় মটকাবো। দেখ রক্তিমা, সর্বদা সব বিষয় ইয়ার্কি জাস্ট আমার অসহ্য লাগে। এরপর কোনো দিন তোদের সাথে আমি কোথাও যাব না, এই বলে দিলাম। শিলা রেগে গেছে দেখে বাকিরা আর শিলাকে নিয়ে খিল্লি না উড়িয়ে যে যার মতো আবার গানে মেতে গেল। রোহন অনেকক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত। বিশালের হাতে এখন গাড়ির স্টিয়ারিং। সকলের চোখ লেগে এসেছে প্রায়। বিশাল খুব আনন্দ সহকারে গাড়ি চালাচ্ছে। এমন ফাঁকা রাস্তাতে কোনো দিনও গাড়ি চালানোর সুযোগ পায়নি সে। বিশালের চোখে পড়ছে দূর থেকে একজন মাঝবয়সী মহিলা, সাদা কাপড় পরা, কোলে একটা সম্ভবত কিছু আছে। সে হাত নেড়ে গাড়িতে লিফট চাইছে। বিশাল ঝুট ঝামেলায় যদি পড়ে বলে মহিলাকে এড়িয়ে পাশ কাটিয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে গাড়িটাকে দাঁড় করালো না। পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল বিশাল মহিলার কোলে একটা সদ্যজাতা বাচ্চা। এই ফাঁকা রাস্তায় একা একজন মহিলা কি করছেন? বিশালের মনে প্রশ্ন আসছে। মহিলা ওদের গাড়ির পেছনে হেল্প হেল্প বলে ছুটে আসছে। দৌড়ানোর গতি খুব প্রখর। হাই স্পিডে চলা গাড়ির পাশে পাশে দৌড়ে চলা মহিলা কোনো সাধারণ কেউ হবেন না। বিশালের মনে প্রশ্ন আসছে, ইনি হয়তো কোনো এক সময়ের ভালো অ্যাথলেটিক হবেন। পাশের সিটে রোহনকে ডেকে বিশাল বলল, আরে এই রোহন, আরে কুম্ভকর্ণ ওঠ না। একজন মহিলা দেখ লিফট নিতে গাড়ির সাথে দৌড়াচ্ছেন, কি করি বলতো? চোখ কচলাতে কচলাতে সাথে হাই তুলে আড়িমুড়ি ভেঙে রোহন বলল, কে রে? আরে দেখ না, গাড়ির সাথে দৌড়াচ্ছেন। রোহন জানলার কাঁচের দিকে তাকাতে দেখছে কোলে একটি বাচ্চা নিয়ে একজন মহিলা ওদের গাড়ির সাথে দৌড়াচ্ছেন।
ততক্ষণে ওদের কথোপকথনে বাকিরাও জেগে গেছে। রোহন গাড়ির কাঁচটা খুলতে যাবে, এমন সময় শিলা ভয়ে বলে উঠল, আমার ভয় করছে, প্লিজ তোরা গাড়ি থামিয়ে কাউকে লিফট দিস না। ভূত আছে শুনলি না, ওই ভদ্রলোক বলেছিলেন। রোহন ওকে এক ধমক দিয়ে বলল, তুই কেমন মেরে? একটা মহিলা এত রাতে একা বাচ্চা কোলে করে ফাঁকা রাস্তাতে হেল্প চাইছে, ওকে হেল্প না করে চলে যাব? আর ওসব ভূতের গল্প, সত্যি এখানে ভূত থাকলে এই মহিলাকে এতক্ষণ মেরে ফেলতো নাকি? এই মহিলা একা এখানে হেঁটে যাচ্ছেন দেখেও তোর মনে হচ্ছে এখানে ভূত আছে? আরে এই মহিলা ভূত না, সেটা তুই কি করে বুঝলি? তুই চুপ কর তো শিলা। গাইস, তোদের কি মত? তোরাও কি ভূত ভাবছিস মহিলাকে? রোহনের বলা কথার রেস্টে নেই বাকিরা বলে উঠল, আরে না না, তুই লিফট দে। এই যুগে মানুষই হলো আসল ভূত, ভূত বলে কিছুই হয় না। রোহনের কথা মতো বিশাল গাড়ির স্পিড একদম স্লো করে দিতেই রোহনের দিকের জানলাটাতে মহিলা এসে হাত দিয়ে গাড়ির কাঁচে দুমাদুম মেরে, গাড়িতে একটু লিফট দিন প্লিজ, বাচ্চাটার শরীর ভালো না, খিদের চোটে খুব পাগল হয়ে গেছে। বিশাল গাড়িটা থামিয়ে দিয়ে পেছনের সিটে মহিলাকে শিলার পাশে বসতে বলাতে ভীত শিলা কাঁদো কাঁদো হয়ে রোহনকে বলল, প্লিজ আমাকে সামনে বসতে দে। শিলার চোখে মুখে ভয়ের ছাপ দেখে রোহন পেছনের সিটে চলে গিয়ে বিশালের পাশে শিলা গিয়ে বসল। মহিলা আর রক্তিমা একদম পেছনের সিটে বসল। মাঝের সিটে পলাশ আর রোহন বসল। যত ভেতরে প্রবেশ করছে ওরা, অন্ধকার যেন ততই ওদের চারিদিককে গ্রাস করছে। বিনা মেঘে বজ্রপাতের মতো কোথা থেকে বাজের শব্দে চারিদিক গর্জন করে উঠছে। মুষলধারে বৃষ্টি শুরু হলো। গাড়ির ওপরে ফোঁটাগুলো পড়ার আওয়াজটাও আজ কেমন যেন বিশ্রী শোনাচ্ছে। গাড়ির ভেতরটা একটা উৎকট গন্ধে ভরে উঠেছে, টাটকা রক্তের গন্ধ। শিলার নাকে গন্ধটা আসতে না আসতেই পেছন ফিরে শিলা দেখছে রক্তিমা, রোহন আর পলাশের অর্ধ খাওয়া শরীর থেকে রক্তের ধারা বয়ে গেছে। শিলার পায়ের কাছে বন্যার জলের মতো রক্তের ধারায় পায়ের হাঁটু অবধি ডুবে গেছে। শিলা হতচকিত হয়ে হাতকে উঠে বিকট একটা চিৎকার করে উঠল, বিশাল, সর্বনাশ হয়ে গেছে। বিশালের গলাতে ততক্ষণে সাদা কাপড়ের আঁচল 5 ভাগে পেঁচিয়ে 1 হাত লম্বা জিভ বেরিয়ে চোখের মণিগুলো ঠিকরে বের হয়ে এসেছে। শিলা শেষবারের মতো পেছনের সিটে তাকিয়ে দেখতে পেল সাদা কাপড় রক্তের ধারায় টকটকে লাল হয়ে গেছে। ভয়াল হাসি মহিলার ঠোঁটে। বাচ্চাটার চোয়াল বেয়ে রক্তের লালা ঝরছে। প্রতিটা দাঁতের ফাঁকে মহিলা ও বাচ্চাটার মানুষের মাংসের টুকরো লেগে আছে। সেগুলো সব ওদের বন্ধুদের। এই দৃশ্য সাথে বিশালের মাথার খুলির কর্মর শব্দে
শিলা জ্ঞান হারাতে হারাতে শুনতে পাচ্ছে মহিলা বলছেন, খা বাছা, খা, কতদিন বছর বাদে পেটে খাবার পেলাম, খা বাছা। হাসির শব্দে গাড়িটা দুলেই দুলে উঠছে। শিলার শরীরে একটা মোচড় মারতেই, ওর মাথাটা সিটের পেছনে হেলিয়ে দিতেই মুখে গ্যাঁজলা উঠতে লাগলো। শরীরে আরও দুটো লাস্ট মোচড় শিলার। দুদিন পর খবরের কাগজে ফলো করে খবরটা ছাপা হয়েছে। 5 জনের অস্বাভাবিক মৃত্যু, 4 জনের দেহ রক্তশূন্য ও ক্ষতবিক্ষত। 1 মেয়ের মৃত্যু প্রাথমিক তদন্তে বেরিয়েছে হার্ট ফেল। দোকানি ভদ্রলোকটিও খবরটা দেখে চিনতে পারলেন সেই পরশু রাতের ছেলেমেয়েগুলো, যাদের তিনি বারবার ওই পথে যেতে মানা করেছিলেন। রাত হলেই দিল্লির ক্যান্টনমেন্ট অঞ্চলে গাড়ি নিয়ে যাওয়ার সময় সেখানে সাদা শাড়ি পরা এক মহিলা মাঝে মাঝে লিফট চান। লিফট দিতে অস্বীকার করলে তিনি গাড়ির পিছনে ওই গতিতে দৌড়িয়ে আসেন। এই রাস্তাতে মানুষ খুব দরকার না পড়লে এখন আর যায় না। এই কথা বেশ অনেকেই জানেন বলে এই রাস্তাটা কেউ ব্যবহার করেন না। খবরটা পড়া শেষ করে পান সাজতে সাজতে দোকানি ভদ্রলোকটি মনে মনে বিড়বিড় করতে লাগলেন, এদেরকেই বলে উঠতি বয়সের ছেলেপিলে, বড়দের কথা যারা কানেও নেয় না, তার ফলে বেঘরে প্রাণটা বিসর্জন দেয়। গল্পটা এখানেই শেষ হলো। কলমে সন্দীপা সরকার মুখার্জি, কণ্ঠে সন্দীপা সরকার মুখার্জি। যদি গল্পটা আপনাদের শুনে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, গল্পটা একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। নমস্কার।